জি 24 ঘন্টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর উত্তরবঙ্গের খবরে নজর রাখতে হচ্ছে, কারণ গোটা উত্তরবঙ্গ প্রায় বৃষ্টি ধসে রীতিমতো বিপর্যস্ত। সূত্রের খবর, পাহাড়ে কমপক্ষে, কারণ মৃতের সংখ্যা বাড়তে পারে, কমপক্ষে 15 জনের মৃত্যু। ডুয়ার্সের মাল নদীতে হরপাবান নেমেছে, ধুয়ে গেছে কার্শিয়াং দার্জিলিংয়ের মধ্যে রোহিণী রোড। রাত ভোর বৃষ্টি, মালবাজার নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকায় জল থই থই অবস্থা। রাস্তার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। পাহাড়ে বহু পর্যটক এখনো পর্যন্ত আটকে রয়েছে। দার্জিলিংয়ের বহু বুকিং বাতিলের আশঙ্কা, কারণ পুজোর মরশুম, প্রচুর মানুষ এই সময় পর্যটনের ওপরে নির্ভরশীল। সিকিমের পর দার্জিলিং ক্লাস্টারের পর্যটনেও আশঙ্কার মেঘ, কারণ সিকিমে ভয় ধরিয়েছিল সিকিমের আগে। এরপরে দার্জিলিংয়ের পর্যটক যে ক্লাস্টার রয়েছে তাতেও আশঙ্কার মেঘ, কারণ এই যা পরিস্থিতি এখনো পর্যন্ত বহু পর্যটক যারা দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন তারা থমকে গিয়েছেন, তারা যেতেই পারবেন না, কারণ বহু রাস্তা বন্ধ। আর এই মুহূর্তে খবর আসছে, যেরকম আমাদের শুরুতেই বললাম, যে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। 17 জনের মৃত্যু এখনো পর্যন্ত, সেই খবর প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ একাধিক জায়গায় ধসে বাড়ি ভেঙেছে। দার্জিলিংয়ের এই ছবি আমরা কিন্তু সাম্প্রতিক অতীতে দেখিনি। যে ছবি আমরা হিমাচল প্রদেশে দেখেছি, যে ছবি আমরা উত্তরাখণ্ডে দেখেছি, এই ছবি যে বাংলার পাহাড়েও দেখতে হবে, দার্জিলিংয়ে দেখতে হবে, কালিম্পংয়ে দেখতে হবে। বহু সতর্কতার পরেও আমাদের হুঁশ ফেরেনি। আজকে এই মর্মান্তিক ছবি দেখাতে হচ্ছে আপনাদের। দুধিয়ার ছবি দেখাচ্ছি। দুধিয়া ব্রিজ, সকাল সকাল এই খবর আসে, দুধিয়ার এই ব্রিজ বালাসন নদীর ওপরে ভেঙে পড়েছে এবং গোটা দুধিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক তো বারবার আমরা খবর করেছি, 10 নম্বর জাতীয় সড়ক যথারীতি আবারও বন্ধ। নাগরাকাটা থেকে শুরু করে একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু দুধিয়ার পরিস্থিতি আপনাদের দেখাবো। সকালবেলায় যে ব্রিজ অনেক পরিচিত, অনেকেই দুধিয়ায় বেড়াতে গেছেন এই ব্রিজের ওপর দিয়েই হয়তো। নারায়ণ সিংহ রায় রয়েছেন সরাসরি দুধিয়া থেকে, একেবারে ঘটনাস্থল থেকে। কেমন ছবি সেখানকার, কি পরিস্থিতি নারায়ণ? সব্যসাচী, আমি এখন গ্রাউন্ড জিরোতে রয়েছি, অর্থাৎ দুধিয়াতে রয়েছি। সকাল থেকে যেটা আমরা দেখাচ্ছিলাম, দুধিয়া ব্রিজ, অর্থাৎ শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকগামী একমাত্র রাস্তা। শুধু মিরিকগামী না, মিরিক হয়ে সুকিয়া পোকরি হয়ে দার্জিলিং যাওয়ারও একমাত্র রাস্তা। আমি তুহিনকে বলবো দেখাতে সেই যে ব্রিজ, অর্থাৎ লোহা ব্রিজ। যদিও ব্রিজটি বহু পুরনো, কিন্তু একমাত্র যাওয়ার রাস্তা সেই ব্রিজের মাঝখানে যে পিলার, তুহিনকে বলবো একটু জুম করে দেখাতে। পুরো মাঝখানের পিলার ধসে গেছে এবং এক সাইডে পুরো হিলে গেছে, নিচে গোটা পিলারটা ফাটল ধরেছে। তার পাশাপাশি বলে রাখি, তুহিনকে বলবো আরেকটু দেখাতে, এই ব্রিজের যে শুরু সেটাও জুম করে দেখাতে। যে ব্রিজের শুরু, সেই শুরুয়াতের অবস্থাও কিন্তু এই মুহূর্তে ভালো নেই, কারণ এই নদীর জলস্ফীতি এতটাই যে যার তোরে সেখান থেকেও কিন্তু মাটি ধসতে শুরু করেছে, আস্তে আস্তে নদী গর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে জল কিন্তু সকালের তুলনায় আবার পুনরায় বাড়ছে। সেই জলের পরিস্থিতি তুহিনকে বলবো একটু দেখাতে, যে দুধিয়ার মাছ দিয়ে যে বালাসন নদী, সেই নদীর জলস্ফীতির তুমি পরিস্থিতি দেখতেছো। এবার বলে রাখি যে এই ব্রিজ, এই যে লোহা ব্রিজ, এই লোহার ব্রিজের পাশ দিয়ে কিন্তু আরও একটি ব্রিজ বানানো হচ্ছিল। সেই ব্রিজ নির্মীয়মান, যদিও সেটি বানাতে আরও সময় লাগবে। 2টি পিলার ইতিমধ্যে হয়ে গেছে, 3 নম্বর পিলার আমি বলবো সেখানেও দেখাতে। আমি যেখানে ব্রিজের শুরু লোহা ব্রিজ, সেখানে 3 নম্বর পিলারেরও কাজ চলছিল, সেটাও কিন্তু জলের তোড়ে ভেসে গেছে। যদিও সেটা কাজ, সেই পিলারের কাজ সবে মাত্র শুরু হয়েছিল। সব মিলিয়ে দুধিয়া ব্রিজের এই পরিস্থিতি। পাশাপাশি এখানে একটু আগেই আমরা যখন এসেছি তখন দেখেছি বেশ কিছু সেনার কর্মীরা এসেছিল, তারাও কিন্তু এই এলাকা পুরো খতিয়ে দেখছে। কারণ সেনার থেকে এইখানে, অর্থাৎ এই দুধিয়া সংলগ্ন শুকনা এই এলাকায় কিন্তু সেনার বিশাল ছাউনি রয়েছে, তাদেরও যাতায়াতের পথ
এই ব্রিজ অর্থাৎ এই লোহা ব্রিজ, সেই ব্রিজ এই মুহূর্তে বন্ধ, একেবারে স্তব্ধ, ভেঙে পড়ে গেছে। নারায়ণ, তুমি যেরকম বললে যে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছিল, তারও একটা পিলার জলে ভেসে গেছে। ব্রিজ তৈরি হলো কি হলো না, পিলার যেটা সেটা জলে ভেসে গেল নতুন ব্রিজের। একদম বলে রাখি, যদিও বলে রাখি দুটো পিলার, তুহিনকে প্রথমে বলবো ফার্স্ট পিলার ধরতে, যে নতুন পিলার এক নাম্বার পিলারের কাজ চলছে। এরপর বলবো দ্বিতীয় নাম্বার পিলার তুহিনকে দেখাতে, আমি ঠিক আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি দ্বিতীয় নাম্বার পিলার, অর্থাৎ নদীর যে পুরনো ব্রিজ, লোহা ব্রিজ যেখানে ভেঙে গেছে তার আগের পিলার, সেটারও অনেকটা কাজ হয়েছে। এবার এখানে 3 নাম্বার পিলারের কাজ শুরু হয়েছিল সবেমাত্র, সব্যসাচী, সেটা শুরু হয়েছে, সেটাও জলের তোড়ে ভেসে গেছে। আমি তার চিহ্ন মাত্রা আমি দেখাবো, যে আমি যেখানে প্রবল স্রোত যেই জায়গাটায়, সেখানে কিছু লোহার তার বেরিয়ে রয়েছে, অর্থাৎ লোহা বেরিয়ে রয়েছে, পিলারের লোহা তুমি দেখতে পাচ্ছ। তুহিনকে বলে একটু জুম করে দেখাতে, সেই লোহাগুলো, এই সেই 3 নাম্বার পিলারের লোহাগুলো, সেগুলো এখানে এসে পড়ে রয়েছে, তার উপর দিয়ে জল বইছে এবং জলস্রোত এতটাই, সকালে যা জলস্রোত ছিল তার থেকে কিন্তু এখন জলস্রোত আরো বেড়েছে, কারণ পাহাড়ে বৃষ্টি পড়ছে। পাশাপাশি এই ব্রিজ, যাতে এই ব্রিজের পুনরায় অন্য কোনো বিকল্প রাস্তা বের করা যায়, তার জন্য কিন্তু প্রশাসন এবং সেনাকর্তারাও এসে দেখে গেছে, তারা চেষ্টা করছে বিকল্প ব্রিজ, অর্থাৎ পাশ দিয়ে যদি আর্মির তরফ থেকে যেই সমস্ত দুর্যোগ এরিয়ায় ব্রিজ বানানো হয়, সেই সমস্ত ব্রিজ বানানো যায় কিনা সেসবও কিন্তু খতিয়ে দেখছে। সব্যসাচী, একদমই সেই ছবি আমরা দেখেছি, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এটা শুধু দুধিয়ার ছবি আমরা দেখালাম, আর সকাল থেকে আমি যেরকম একের পর এক ছবি দেখিয়ে যাচ্ছি, মানে রীতিমতো ভয় ধরনের পরিস্থিতি। আমি এই জায়গা থেকে শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো উত্তরবঙ্গে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের কিন্তু মূল যে এফেক্টেড যে জেলাগুলো, সেগুলোর মধ্যে রয়েছে দার্জিলিং, সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, সেগুলোর মধ্যে রয়েছে কালিম্পং এবং কোচবিহারের কিছুটা অংশ। এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, যেটা প্রশাসনের কাছে এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে অতিবৃষ্টি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে ভুটান এবং সিকিমে সেখানকার নদীগুলো থেকে যে জল, সেই জল কিন্তু প্রবলভাবে আসছে, অর্থাৎ সেই সব জায়গাতে বৃষ্টি হয়েছে, ফলে সেই কারণেই কিন্তু কার্যত একাধিক এলাকা, বিস্তীর্ণ এলাকা এইভাবে প্লাবিত হয়েছে খরস্রোতা নদীর জলে। এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তিস্তার যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকে সকালে কিন্তু সেক্ষেত্রে 2 লক্ষ কিউসেক যে জল, সেই জল ছাড়া হয়েছিল। এই মুহূর্তে সিকিমে বৃষ্টি কিছুটা কম, তাই জন্য সেটা 1,20,000-তে নেমেছে। কিন্তু পূর্বাভাস যেটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল এবং পরশু, এই 2 দিন কিন্তু সিকিমে ফের কিন্তু বৃষ্টি রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনভাবে কিন্তু ফের তিস্তা আরও কিন্তু প্লাবিত, তিস্তার বিস্তীর্ণ পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সামগ্রিকভাবে 3টে কারণ যদি বলা যায়, প্রথম কারণ হচ্ছে অতিবৃষ্টি, দ্বিতীয় কারণ হচ্ছে ভুটানের বৃষ্টি, তৃতীয় কারণ হচ্ছে সিকিমের বৃষ্টি এবং সেখানকার নদীগুলো থেকে জল একেবারে নেমে এই অংশ দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া। ফলে সামগ্রিকভাবে এইটার জন্যই কিন্তু মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে খবর। অনেক ধন্যবাদ শ্রেয়সী, অনেক ধন্যবাদ নারায়ণ তোমাকে। যেরকম শ্রেয়সী আমাদের জানালো যে কি কারণে ঠিক এই পরিস্থিতি তৈরি হলো, যেখানে সিকিমে অতিবৃষ্টির ঘটনা আমরা দেখতে পেয়েছি, যেখানে ভুটানে অতিবৃষ্টির ঘটনা শ্রেয়সী আমাদের বললো, এবং সেই জায়গা থেকে যখন জল ছাড়া হলো সেই প্রবল জলস্ফীতি নদীগুলোতে, এবং তার উপরে অতিবৃষ্টি, এত অতিবৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর গতকালই দিয়েছিল যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং এই উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টি হতে পারে। ফলে ত্রিফলা, দুর্যোগের ত্রিফলা বলা চলে, তার জন্য এই পরিস্থিতি। আমি একটু পরিবেশবিদ স্বাতীনন্দী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু স্বাতীর কাছে যাবো। স্বাতীতে, আমরা বহুবার আলোচনা করেছি যে পাহাড় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে আমরা সিকিমে দেখেছি গত কয়েক বছর যেভাবে সিকিম পাল্টে যাচ্ছে, যে কোনো দিন ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে দার্জিলিং, কালিম্পং, সেটাই হলো। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুহূর্তে আমাদের যে মানে বিপর্যয় চলছে, সব থেকে যেটা বলবো, সব থেকে যে মানুষরা যারা ওখানে কিন্তু আটকে আছে, তাদেরকে প্রথমে বলবো যে নিরাপদে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এবং এই যে পরিস্থিতিটা, এটা তো শুধু আমাদের দার্জিলিং সংলগ্ন বা উত্তরবঙ্গের বিপর্যয় নয়, এটা কিন্তু পুরো মানে ভারতবর্ষের পুরো উত্তর পূর্ব দিকটাই কিন্তু আমরা দেখছি অতিবৃষ্টির প্রকোপে বারবার পড়ছে। এখানে বিভিন্ন কারণ আছে, তার ভূপ্রান্ত
প্রাকৃতিক গঠন আছে, বিভিন্ন জায়গায় তার পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে বছর কিন্তু আমাদের প্রচুরভাবে লা নিনার যে প্রভাবটা, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত ফ্রিকোয়েন্সিটা বাড়ছে যে আমাদের নিম্নচাপের, এবং এই নিম্নচাপটা আস্তে আস্তে যখন একেবারে স্থলভাগের ওপর দিয়ে যখন একেবারে উত্তরের দিকে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা বিশাল বিপর্যয় ডেকে আনছে, এবং প্রচুর জলীয় বাষ্প থাকায় কিন্তু এটা হরপাবানে কনভার্ট করছে। এবং এই যে নিম্নচাপের ফ্রিকোয়েন্সি তো বেড়েছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। সেখানে এই আমাদের যে একেবারে প্রশান্ত মহাসাগরের ওপরের যে জল তাপমাত্রা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বারের তুলনায় অনেকটা কম। আরো একটা বিষয় তোমাকে বুঝতে হবে যে এই যে রিজিয়নটা আমরা যেটা দেখছি, যে দার্জিলিং, উত্তরবঙ্গের যে সিকিম, এই সমস্ত জায়গায় সমস্তটাই কিন্তু খরস্রোতা নদী। এখানেতে যে সমস্ত নদীগুলোর চিত্রগুলো আমরা যদি দেখি, যে আজকে মহানন্দা নদী, আজকে যে ধুলিয়াতে আমরা দেখলাম যেভাবে আজকে হরপাবানেতে একেবারে আমাদের যে এটা ব্রিজটা যেভাবে ভেঙে পড়েছে, সেখানে কিন্তু তার আশপাশের জায়গাগুলো সমান তালে কিন্তু বিপর্যয় ডেকে আনছে। তার আশপাশেও কিন্তু জল ঢাকার উপর একটা বিশাল বড় অভয়ারণ্য আছে। আমরা জানি প্রচুর পরিমাণে যেমন মানুষের ক্ষতি হচ্ছে, সেখানে বনাঞ্চলের মধ্যে প্রচুর বন্য প্রাণী আছে, তাদেরও ক্ষতি ডেকে আনছে। সুতরাং বিষয়টা আমাদের বুঝতে হবে যে ব্রিজ যেটা তৈরি করছি আমরা, যে উত্তরবঙ্গের সমস্ত জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হোমস্টে গুলো তৈরি হচ্ছে, সেগুলো কতটা নিরাপদ জায়গায় তৈরি হচ্ছে, সেগুলো কেন এত সহজে ভেঙে পড়ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে মর্মান্তিক একটা দুর্ঘটনা আমাদের কিন্তু ঘটাচ্ছে বারবার। কারণ প্রকৃতির তো পরিবর্তন আসছে, সেটা আমরা বুঝতে পারছি। যে ভাবে বৃষ্টিপাত, যে অতিবৃষ্টি, আজকে কিন্তু দার্জিলিং সংলগ্ন এলাকায় আমরা দেখলাম যে ইন্টেন্সিফাই যে বৃষ্টিটা ছিল, সেটা কিন্তু 339 মিলিমিটার। মানে এই রকম বৃষ্টিপাত কিন্তু এখনো মানে হওয়ার কিন্তু একটা চান্সেস থাকছে। এবং সেখানকার যে নদীগুলো, সেখানে তো একটা নদী নয়, আজকে যদি আমরা পুরো জায়গাটা দেখি, সেখানে কিন্তু উত্তরবঙ্গের প্রধান নদীগুলোর মধ্যে তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোরসা, রায়ডাক, দাহক, সমস্ত কিছুগুলোই কিন্তু আছে খরস্রোতা। একদমই অনেক ধন্যবাদ। স্বাতীনন্দী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। যেরকম বারবার পরিবেশবিদরাও সতর্ক করেছেন, এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এই বিপর্যয় ডেকে এনেছে, অন্তত এমনই জানা যাচ্ছে। আমরা সেচমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ভুটান রিভার কমিশনটা না গড়লে আমাদের উত্তরবঙ্গকে বৃষ্টি এবং বন্যার হাত থেকে এবং জলের স্রোতের আঘাতের হাত থেকে বাঁচানো খুব বারবার বলেছি। কেন্দ্রের মন্ত্রী বারবার বলে যাচ্ছেন ইন্দো ভুটান রিভার কমিশন করার দরকার নেই, চিন্তা নেই। যতগুলো নদী ভুটান থেকে আসছে, ভুটানের অতিবর্ষণের এফেক্টে ফুলে ফেপে আঘাত করছে। বালাসন নদী আসছে দার্জিলিং এর পাহাড় থেকে, তিস্তা আসছে সিকিম থেকে। এই সবগুলো মিলিয়ে একেবারে উত্তরবঙ্গে এই চরমতম অতিবর্ষণের প্রভাব পড়েছে। কতটা প্রভাব পড়েছে দিনভর আপনাদের দেখাচ্ছি। ময়নাগুড়িতে চলে যাই সরাসরি। কিছুক্ষণ আগেও যখন প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, প্রদ্যুৎ, কিছুক্ষণ আগেও যখন তোমার সাথে কথা বলছিলাম, তুমি তো দেখাচ্ছিলে একেবারে গোটা এলাকা জল থই থই, বাড়ি ঘরদোর ডুবে গেছে, মানুষজনকে বাড়ি ঘরদোর ছেড়ে উঁচু জায়গায় উঠে আসতে হয়েছে। কি পরিস্থিতি এখন, তুমি কোথায় রয়েছো? এই মুহূর্তে আমি ময়নাগুড়ি বেদগাড়া সংলগ্ন যে রেলগেট রয়েছে, সেই রেলগেটের সংলগ্ন আজকে আমার সহকর্মীকে একটু ছবিটা দেখাতে বলবো। এই সেই রেলগেটের পাশে যেখানে পাঁচটি বাড়ি ছিল সব্যসাচী, এই 5টা বাড়ি কিন্তু জলের তলে চলে গেছে, এবং দেখাই যাচ্ছে দূরে সেই বাড়িগুলো ভগ্নদশায়। এবং এখানে ঠিক এই, আমি আমার সহকর্মীকে বলবো ডান দিকটা দেখাতে, এই যে রেল, লোহার যে রেল, একটা রেলিং দেখা যাচ্ছে, ঠিক পাশেই একটা বাড়ি ছিল, সেই বাড়ি কিন্তু নেই, ওয়াশ আউট হয়ে গেছে, কিচ্ছু নেই, ধুলিস্টাট হয়ে গেছে জলের তলে। জল ঢাকার জল ঢুকেছে এই এলাকায়। এই এলাকা কিন্তু প্লাবিত হওয়ার কথা ছিল না। এলাকার বাসিন্দাদের সঙ্গে কিছু কথা বলে নেব, তাদের অভিজ্ঞতা কি বলছে। দেখুন, এটা আমাদের আন্ডারপাস, এটা আমাদের পাশে চারিবাড়ি স্কুল রয়েছে, চারিবাড়ি সংলগ্ন এলাকার একটা আমাদের রেলগেট, এটা দিয়ে আমগুড়ি যাওয়া যায়। এমনকি এটা আমাদের কিন্তু কোনো জলের জন্য ব্যবস্থা দেওয়ার জন্য নয়, এটা আমাদের আন্ডারপাস। এখান থেকে মানুষজন রেলগেট করলে পরে মানুষজন এটা দিয়ে যাতায়াত করে। এখানে এরিয়া আমাদের বাড়ি ছিল, 5টা বাড়ি সংলগ্ন এরিয়া ছিল। এমনকি আপনাদেরকে ভিডিও মেসেজ পোস্ট করলাম,
সেইখানে ভিডিওর মধ্যে বাড়ি আছে। এখন চিহ্নিতকরণ নাই যে এখানে কোনো বাড়ি ছিল, কেউ আন্দাজ করতে পারবে না যেখানে বাড়ি ছিল। এই বাড়ির মধ্যে এই বাড়ির যে পার্শ্ববর্তী বাড়ির সদস্য ভাই, আপনি কি বলবেন কি অবস্থা? ভাই আপনার বয়সে এরকম দেখেছেন জল বৃষ্টি? না, আমি এর আগে কোনোদিন এরকম দেখিনি, আমার লাইফে ফার্স্ট এন্ড লাস্ট। আর জানি না আমরা এখন কি অবস্থায় থাকতে পারবো না। এখানে একটা বাড়ি ছিল, এই ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি? তোমাদের বাড়ি ছিল? কি অবস্থা, কি বাড়িটা কোথায় আছে এখন? না নেই? কেন, কোথায় গেল? জলে? কোথায় ছিল কখন, তখন কিভাবে ছিল, কোথায়? সকালে সকালবেলায় 5 থেকে 6টা বাড়ি এরকম ভেঙে গেছে এবং সেখানকার মানুষই বলছেন যে এই এলাকায় এত ভয়ঙ্কর পরিস্থিতি তারা কখনো দেখেননি এবং এই প্রথম তারা দেখছে। নাগরাকাটার ছবি আপনাদের দেখাচ্ছি, টোটো পর্যন্ত ভেসে চলে যাচ্ছে, বাড়ি ভেসে চলে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে। অতি প্রবল বৃষ্টিতে বোঝাই যাচ্ছে পুরো বিপর্যস্ত হয়ে গেছে উত্তরবঙ্গ। আশঙ্কার কথা, কালো কোচবিহার, দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, ফলে ভোগান্তি আজকেই শেষ নয়। 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর বাদে বাকি উত্তরের সব জেলায় আজ সারাদিনের জন্য লাল সতর্কতা জারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।